বহু বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে সুনিতা তার মা বাবার সাথে থাকতো। তারা অনেক গরিব ছিল। সুনিতা ওই গ্রামের একটা সরকারি স্কুলে পড়ালেখা করত। সরকারি স্কুল হওয়ার কারণে স্কুলের টিচাররা ঠিকভাবে পড়ালেখা করাতো না, এমনকি তারা ঠিক সময় ক্লাসেও আসতো না, সারাক্ষণ আড্ডা দিত। সুনিতা পড়ালেখায় অনেক ভালো ছিল, কিন্তু তার স্কুলের এমন অবস্থা দেখে সে অনেক চিন্তিত থাকতো। এইভাবেই একদিন সুনিতা তার বান্ধবীদের সাথে কথা বলছিল। রিয়া, দেখ ওই বড়লোকের মেয়েদের, ওরা গ্রামের প্রাইভেট স্কুলে পড়ে, ওদেরকে গ্রামের লোকেরা কত সম্মান করে, ওদের স্কুলে নিশ্চয়ই অনেক ভালো পড়ালেখা হয়। এইদিকে আমাদের স্কুলটা দেখ, আমাদের স্কুলের টিচাররা তো ঠিক সময়ে ক্লাসেও আসে না, এমনকি পড়ালেখাও অমনভাবে হয় না। আমাদের স্কুলে তো প্রপার ইউনিফর্মও নেই। যদি আমরা এইভাবেই পড়ালেখা করতে থাকি তাহলে আমাদের রেজাল্ট কোনো দিন ভালো হবে না, এইভাবেই খারাপ হতে থাকবে। হ্যাঁ রে সুনিতা, তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আমাদের আর কি করার আছে বল? আমরা তো চাইলেই প্রাইভেট স্কুলে পড়ালেখা করতে পারবো না, কারণ আমাদের বাবা মার যা ইনকাম তা দিয়ে তো সংসার চালানোই মুশকিল। সেখানে প্রাইভেট স্কুলে পড়া মানে তো বিলাসিত। কিন্তু তোরা জানিস, কাল রাতে আমি অনেক আজব একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমরা পরীদের স্কুলে পড়ালেখা করতে যাচ্ছিলাম, আর সেখানে পরীরাই আমাদের ক্লাস নিচ্ছিল। তুই পাগল হয়ে গিয়েছিস, এই সব স্বপ্নেই হয়। যেখানে আমরা গ্রামের প্রাইভেট স্কুলে পড়ালেখা করতে পারছি না, সেখানে পরীদের স্কুলে পড়ালেখা করা তো অনেক দূরের কথা। তবে তুই একটা কাজ করতে পারিস, তুই তো পড়ালেখায় অনেক ভালো, তুই তোর বাবা মাকে রাজি করিয়ে গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যা, তাহলে দেখবি ভালোভাবে পড়ালেখা করতে পারবি, আর তোকে তোর ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাও করতে হবে না। হ্যাঁ রে রিয়া, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি আজই আমার বাবা মার সাথে কথা বলবো এই বিষয়ে। যেভাবেই হোক আমি আমার মা বাবাকে রাজি করাবো, কারণ আমি এই সরকারি স্কুলের এতটুকু পড়ালেখা দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। এই কথা বলে সুনিতা বাড়ি ফিরে যায়। বাবা, মা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমাদের স্কুলে পড়ালেখার নামে কিচ্ছুই হয় না, এমনকি সেখানে টিচাররাও ঠিক সময়ে ক্লাসে আসে না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত মা, তাই আমি গ্রামের প্রাইভেট স্কুলে ভর্তি হতে চাই। তোমরা যেইভাবেই হোক আমাকে সেখানে ভর্তি করিয়ে দাও। আরে মা, তুই চিন্তা করছিস কেন? আমি তো একটু আগেই তোর বাবার সাথে এই বিষয়ে কথা বলছিলাম। তোর বাবা তার মালিকের কাছ থেকে 50,000 টাকা ধার করে এনেছে তোকে প্রাইভেট স্কুলে ভর্তি করানোর জন্য। কালই আমরা তোকে প্রাইভেট স্কুলে ভর্তি করাতে যাব। এই কথা শুনে সুনিতা অনেক খুশি হয়ে যায়, আর সে দৌড়ে তার বান্ধবীদের কাছে যায় আর তাদেরকে এই খবরটা জানায়। তার বান্ধবীরাও এই খবর শুনে খুব খুশি হয়। তার মানে তুইও প্রাইভেট স্কুলে পড়বি? উফ, তোর কথা ভেবে আমাদের অনেক খুশি হচ্ছে। যাক, অন্তত তুই ভালো মতো পড়ালেখা করতে পারবি। তবে তোর কাছে একটা রিকোয়েস্ট করি, তুই কাল যখন প্রাইভেট স্কুলে ভর্তি হতে যাবি তখন আমাদেরকেও তোর সাথে করে নিয়ে যাস। আমরা তো ওখানে পড়ালেখা করতে পারবো না, তবে তোর সাথে গেলে হয়তো ওই স্কুলের ভেতরটা দেখতে পারবো গ্রামের বড়লোকের মেয়েরা কেমন স্কুলে পড়ালেখা করে। আরে হ্যাঁ, কেন নিব না, তোরাও কাল আমার সাথেই যাবি, ঠিক আছে? সুনিতা জানতো প্রাইভেট স্কুলে ভর্তি হতে কতটা পড়ালেখা করা লাগে, আর সেখানে ভর্তি হওয়ার জন্য একটা টেস্ট এক্সামও দিতে হয়। তাই সে সারা রাত জেগে পড়ালেখা করে। পরের দিন সকালে সুনিতা তার বান্ধবী ও বাবা মাকে নিয়ে প্রাইভেট স্কুলে যায়। দারোয়ান তাদের জামা কাপড় দেখে তাদেরকে গেটের বাইরেই থামিয়ে দেয়। তাদেরকে কিছুতেই স্কুলের ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু অনেকক্ষণ ধরে সুনিতার বাবা তাকে বোঝানোর পর সে তাদেরকে স্কুলের ভেতরে ঢুকতে দেয়, কিন্তু সুনিতার বান্ধবীদেরকে ঢুকতে দেয় না। সুনিতার বান্ধবীরা তাদের জন্য বাইরেই অপেক্ষা করতে থাকে। সুনিতা ও তার বাবা মা স্কুলের ভেতরে যায়। তখনই ওই স্কুলের একটা মেয়ের সাথে সুনিতার ধাক্কা লাগে। এতে মেয়েটা অনেক রেগে যায়। আরে চোখে দেখো না নাকি? চোখ কি বাসায় রেখে এসেছো, নাকি আমাদের স্কুল দেখে চোখ কপালে উঠে গিয়েছে? আর তোমরা এই স্কুলে কি করছো? কিন্তু দোষ তো তোমার ছিল, তোমার উচিত ছিল সামনে দেখে হাঁটা।
চুপ করো, আবার মুখে মুখে কথা বলা হচ্ছে। তোমাদেরকে এই স্কুলের ভেতরে কে ঢুকতে দিয়েছে? দারোয়ানি আমাদের এই স্কুলের ভেতরে ঢুকতে দিয়েছে। আর আমি এই স্কুলে ভর্তি হতে এসেছি। কাল থেকে আমিও এই স্কুলের একজন ছাত্রী হয়ে যাব। আবল তাবল কি সব বকছে? শুনেছিস রানী, এই ফকিন্নির বাচ্চা নাকি আমাদের স্কুলে ভর্তি হবে। শোন, তোরা কখনো এই স্কুলে ভর্তি হতে পারবি না। যদি কোনোটা পারিস তাহলে এই স্কুল পরিষ্কার করার কাজ করতে পারিস। তোর মতো মেয়েদের বাবা মারা এই স্কুল পরিষ্কার করতে আসে, আর এর বাইরেও একটা কাজ করতে আসে। জানিস সেই কাজটা কি? সেই কাজটা হলো ভিক্ষা করা। ছি, তোমাদের চিন্তা ভাবনা আর মুখের ভাষা এতটা খারাপ, আমার আগে জানা ছিল না। আমি তো ভেবেছিলাম প্রাইভেট স্কুলে পড়া ছেলে মেয়েরা অনেক ভালো মন মানসিকতার মানুষ হয়, কিন্তু তোমাদের মানসিকতা আর কথাবার্তা শুনে আমার ভাবনাটাই উল্টে গেল। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। যা ভাগ এখান থেকে, ফকিন্নি কোথাকার। এই কথা বলে ওই মেয়েগুলো সেখান থেকে চলে যায়। তারপর সুনিতা তার বাবা মার সাথে প্রিন্সিপালের রুমে যায়। আপনারা এখানে কি করতে এসেছেন? জি, আমরা আমাদের মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে এসেছি। ও আচ্ছা, তার মানে আপনি আপনার মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে চান। কিন্তু আপনি কি জানেন এই স্কুলের ফিস কত? হ্যাঁ, আমরা জানি। আপনারা যা জানেন তার থেকেও এই স্কুলের ফিস অনেক বেশি। এখানে ভর্তি হতেই 50,000 টাকা লাগে। আর ভর্তি করানোর আগে আপনাদের মেয়েকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষা নেওয়ার আগে আপনার 50,000 টাকা জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি জমা করে দিচ্ছি। শুধু ভর্তি করাতেই 50,000 টাকা লাগবে? ও যদি টেস্ট পরীক্ষায় পাশ করে তাহলে ও এখানে ভর্তি হতে পারবে, কিন্তু তারপর ওর বই খাতা, ইউনিফর্ম এগুলোর টাকা আমরা কোথায় পাবো? আরে তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। সুনিতার বাবা 50,000 টাকা জমা করিয়ে দেয়, আর সুনিতাও টেস্ট পরীক্ষা দিতে চলে যায়। সুনিতা খুব মনোযোগ সহকারে টেস্ট পরীক্ষা দিয়ে বের হয়। তখন প্রিন্সিপাল তাদেরকে ডেকে বলে, আমার মনে হচ্ছে আপনার মেয়ে এই স্কুলে পড়ার যোগ্য না, কারণ আপনার মেয়ে একটা প্রশ্নের উত্তরও সঠিকভাবে লিখতে পারেনি। তাই আমরা আপনার মেয়েকে ভর্তি নিতে পারছি না। এখন আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। প্রিন্সিপালের এই কথা শুনে সুনিতার বাবা মা অনেক কষ্ট পায়, আর তারা প্রচণ্ড অবাকও হয়। সাথে সুনিতাও অনেক অবাক হয়। সুনিতা স্কুল থেকে বের হয়ে বাড়িতে না গিয়ে সোজা খেলার মাঠের দিকে চলে যায়, আর একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে তার দুই বান্ধবী আসে। কিরে সুনিতা, তুই এইভাবে কান্না করছিস কেন? তখন সুনিতা তাদের সব কথা খুলে বলে। এটা তো খুব খারাপ হয়েছে, ওরা এইভাবে তোদের টাকা মেরে দিয়েছে। খুব খারাপ কাজ করেছে রে। আমি নিশ্চিত তুই ওই সব প্রশ্নের উত্তর সঠিক লিখেছিলি, তাই না? হ্যাঁ রে, আমি সব প্রশ্নের উত্তর সঠিক লিখেছি, কিন্তু তবুও উনি বলেছে আমি নাকি সব প্রশ্নের উত্তর ভুল লিখেছি। তার উপর আমাদের টাকাগুলোও ফেরত দেয়নি। এখন এই ঋণের টাকা আমার বাবা মা কিভাবে দিবে? এই কথা বলে সুনিতা জোরে জোরে কান্না করতে থাকে। তাদের তিন বান্ধবীর কথা সেখানে থাকা একটা পরী শুনে ফেলে, আর সেই পরী সিদ্ধান্ত নেয় সে তাদেরকে সাহায্য করবে। তাই সে একটা বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে সুনিতার কাছে যায়। মা, আমি গত 3 দিন ধরে কিচ্ছু খাইনি, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবে? হ্যাঁ বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সুনিতার এই কথা শুনে পরী অনেক খুশি হয়, আর সে তখনই তার আসল রূপে ফিরে আসে, আর সুনিতাকে বলে, তোমার কোথাও যেতে হবে না। আমি তোমাদের সব কথা শুনতে পেরেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমরা আমার সোনার স্কুলে পড়বে। আমাদের পরীদের দেশের পরীরা তোমাদের ক্লাস নেবে। আশা করি সেখানে তোমরা খুব ভালো পড়ালেখা করতে পারবে, আর তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তাও করতে হবে না।
এই কথা শুনে সুনিতা ও তার বান্ধবীরা অনেক খুশি হয়ে যায়। আপনি সত্যি বলছেন পরি? তার মানে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। দেখেছিস রিয়া, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে পরি, আপনি কি আমাদের আরেকটা সাহায্য করতে পারবেন? ওই প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল আমাদের সাথে খুব অন্যায় করেছে। আপনি কি এটার সঠিক বিচার করতে পারবেন? ঠিক আছে, কোনো চিন্তা করো না। তারপর পরি পুলিশ স্টেশনে যায় আর পুলিশদেরকে ওই প্রিন্সিপালের সব কর্মকাণ্ড জাদুর লাঠি ঘুরিয়ে দেখিয়ে দেয়। এইসব দেখে পুলিশরা প্রচণ্ড রেগে যায়। তারপর তারা ওই স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করে নেয়। পরের দিন থেকে সুনিতা ও তার বান্ধবীরা পরিদের স্কুলে পড়ালেখা করতে শুরু করে। সেখানে পরিদেশের পরীরা ক্লাস নিতে আসতো। সুনিতার সাথে সাথে গ্রামের অন্যান্য বাচ্চারাও ওই স্কুলে পড়ালেখা করতে যেত আর তারা দিন দিন পড়ালেখায় অনেক মনোযোগী হয়ে উঠছিল। পরিদেশের পরীরা তাদেরকে পড়ালেখা করানোর পাশাপাশি আর্থিক সহায়তাও করত। এইভাবেই সুনিতার স্বপ্ন পূরণ হয়ে যায় আর সে মনোযোগ সহকারে পড়ালেখা করতে থাকে।